নমস্কার, আমি হরিপদ ধারা সাউন্ড মাইন্ড এডুকেশনের তরফ থেকে সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও মা কালীর আগমন বার্তাকে সূচিত করে আজকে নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মধ্যযুগের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্য। আমরা আলোচনার সুবিধার্থে শিক্ষা ব্যবস্থাগুলোকে কয়েকটা সময়কাল অনুযায়ী ভাগ করেছি। সেই অনুযায়ী আলোচনার সুবিধার্থে বৈদিক শিক্ষা ব্যবস্থা, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা, এইভাবে আমরা আলোকপাত করেছি আলোচনার সুবিধার্থে। মধ্যযুগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থাটা ছিল মুসলিম পিরিয়ডের শিক্ষা। মুসলিম শাসকরা সেই সময় শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করত এবং তৎকালীন সময়ে সারা ভারতবর্ষ তাদের অধীনে ছিল। ফলে যে শিক্ষা রীতিনীতি একটা প্রচলন আছে, যে শাসক থাকে তার মতো করে সমাজ ব্যবস্থা পরিচালিত হয়। ফলে তৎকালীন সময়েও মধ্যযুগে সেই সমস্ত শাসকরা তাদের মতো করে পরিচালিত করেছিল। ফলে এই শিক্ষা ব্যবস্থা যতই শাসক দ্বারা চালিত হোক না কেন, তবে এই শিক্ষা ব্যবস্থার কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। হযরত মুহাম্মদের জন্মগ্রহণের পূর্বে আরব দেশগুলি ছিল বিভিন্নভাবে সংঘর্ষ যুক্ত একটা এলাকা এবং বিভিন্ন ধরনের জাতি উপজাতিদের মধ্যে তাদের মধ্যে সর্বদা বিরোধিতা, সংঘর্ষ লেগে থাকতো। তাই তিনি শিক্ষার মধ্যে দিয়ে সামাজিক অবস্থা, নৈতিক অবস্থা, জীবনযাত্রার মান উন্নয়নের উপরে জোর দিয়েছিলেন এবং তিনি বুঝেছিলেন যে শিক্ষাই হচ্ছে একমাত্র উপায় যার মধ্য দিয়ে আমরা এই সমস্ত সামাজিক অবক্ষয় থেকে একটা প্রকৃত ভালো জায়গায় নিয়ে আসতে পারি। তাই তিনি শিক্ষার লক্ষ্য হিসেবে পয়গম্বরদের বিভিন্ন বাণী, তাদের নীতি, কাজকে যেমন অনুসরণ করেছিল, তেমনি কোরআনের যে আদেশ, যে নির্দেশ রয়েছে সেগুলো যাতে অক্ষরে অক্ষরে পালন করে, সেটাই ছিল শিক্ষার প্রকৃত লক্ষ্য। এই সময় বেশ কিছু ব্যবস্থায় আমরা দেখেছি প্রতিটা যুগের মতোই এখানেও পৃষ্ঠপোষকতা ছিল। মধ্যযুগে যে ইসলামিক শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থা সাধারণত শাসকের ব্যক্তিগত চরিত্রের উপরে নির্ভর করত। শাসক যদি বিদ্বান বা বুদ্ধিমান হয় বা উৎসাহী হয়, তাহলে সাম্রাজ্যের শিক্ষার বিস্তারের দিকে বিশেষ নজর দিতেন এবং শাসক তার নিজের মতো করে সেগুলো পরিচালিত, নিয়ন্ত্রিত করত। তৎকালীন সময়ে যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি সেই শিক্ষা ব্যবস্থা একটা বিশেষ ধরনের পাঠ্যক্রম ছিল। অন্যান্য যে শিক্ষা ব্যবস্থাগুলো চালিত হয়েছিল তাদের যেমন একটা নির্দিষ্ট পাঠ্যক্রম ছিল, মধ্যযুগ শিক্ষা ব্যবস্থা তেমনি একটা বিশেষ ধরনের পাঠ্যক্রম দ্বারা চালিত হয়েছিল। এবং এই সময় যে আমরা দেখি যে দুটো শিক্ষা প্রতিষ্ঠান ছিল, একটা হচ্ছে মক্তব, অপরটি হচ্ছে মাদ্রাসা। মক্তব ছিল প্রাথমিক শিক্ষা ক্ষেত্র এবং মাদ্রাসা ছিল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমরা দেখেছি মক্তবে পাঠ্যক্রমের মধ্যে লিখন, পঠন, কোরআনের আয়াত মুখস্থ করা, এখানে কিছু কিছু গণিত শিক্ষা ব্যবস্থা ছিল এবং বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মক্তবে ধর্ম, কোরআনের নির্দেশ মেনে চলাই ছিল তাদের চরম লক্ষ্য। মক্তব্যে উচ্চ স্তরে দরবেশ ও পীর পয়গম্বরদের জীবনী, ফার্সি গাথা, কিছু কিছু কাব্যাংশ এখানে পড়ানোর ব্যবস্থা ছিল। তবে মক্তবগুলো সাধারণত নামাজ পাঠ, ধর্মীয় আচার আচরণগুলো এখানে শিক্ষা দিত এবং এগুলি সাধারণত মাদ্রাসা গুলির মতো এগুলি বেশিরভাগ দেখা যেত যে মসজিদের সঙ্গে যুক্ত ছিল এবং ধর্মীয় আচরণগুলি দ্বারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতো। মাদ্রাসায় আমরা জানি যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং এটা ভিন্ন প্রকৃতি। মাদ্রাসার শিক্ষার্থীরা পাঠ্য বিষয় নির্বাচন করতে পারত
এখানে ব্যাকরণ, অলংকার, অর্থশাস্ত্র, সাহিত্য, আইন, বিজ্ঞান, চিকিৎসা, তর্কবিদ্যা প্রভৃতি বিষয়ে এখানে শিক্ষা দেওয়া হতো। আমরা দেখেছি সম্রাট আকবর তার সময় গণিত, জ্যামিতি, হিসাব, কৃষিকাজ, জমির জরিপ, অর্থনীতি, রাজনীতি, ইতিহাস, প্রকৃত পক্ষে প্রকৃতি বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, দেহবিদ্যা, নীতিশাস্ত্র প্রভৃতি বিষয়ের উপরে সম্রাট আকবর জোর দিয়েছিলেন। এমনকি মোঘল যুগে চিত্র, ভাস্কর্য, সঙ্গীত প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হতো। তবে মাদ্রাসায় ধর্মতত্ত্ব, কোরআনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এই সময় অন্যান্য শিক্ষা ব্যবস্থার মতো একটা নির্দিষ্ট পদ্ধতিও ছিল। মক্তবের শিক্ষা পদ্ধতি ছিল সাধারণত মৌখিক। শিক্ষার্থীদের পড়া মুখস্থ করানোর উপরে গুরুত্ব দেওয়া হতো। আকবর চেয়েছিলেন যান্ত্রিক পদ্ধতির কিছুটা পরিবর্তন করতে। তিনি গতিশীল শিক্ষা পদ্ধতি চালু করতে চেয়েছিলেন এবং তিনি হিন্দু শিক্ষা ব্যবস্থার মতো লিখবার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। আকবর চেয়েছিলেন ছাত্ররা যাতে স্বাধীনভাবে নিজেরা পড়াশোনা করে সেদিকে গুরুত্ব দিয়েছিলেন এবং শিক্ষকরা যথাসম্ভব কম সাহায্য করবেন এবং না বুঝিয়ে পড়াশোনা করাটা বলতো গর্হিত কাজ। এবং সম্রাট আকবর চেয়েছিলেন শিক্ষার্থীরা যেন নিজেরাই বুঝে মুখস্থ করে। এই সময় আধুনিক শিক্ষা ব্যবস্থার মতো বা প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ছিল এবং সম্পর্কটা ছিল সম্পূর্ণ প্রীতিপূর্ণ, পিতা পুত্রের মতো। এবং আবাসিক গৃহে তারা শিক্ষক শিক্ষিকারা একসঙ্গে থাকতো এবং দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে দিয়ে শিক্ষকের মাধ্যমে যাতে শিক্ষার্থীরা তাদের আচার আচরণের পরিবর্তন করতে পারে সেদিকে নজর দেওয়া হয়েছিল। ফলে দৈনন্দিন যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া চলতো তার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তাদের নৈতিক শিক্ষা লাভ করত। এই সময় আমরা দেখেছি একটা বিশেষ পরীক্ষার ব্যবস্থাও ছিল না এমন নয়, তবে তৎকালীন সময়ে লিখিত পরীক্ষার ব্যবস্থা ছিল না। বিভিন্ন ধরনের বিতর্কের মধ্য দিয়ে শিক্ষার্থীদের যোগ্যতা নির্বাচন করা হতো। তবে আধুনিক কালের মতো কোনো ডিগ্রি বা ডিপ্লোমা দেওয়া হতো না। শিক্ষকদের যে সম্মান, তাদের যে বক্তব্য, তাদের যে মানে বিষয় নিয়ে আলোচনা করে সেগুলোর মধ্যে দিয়ে তাদের ডিগ্রি ডিপ্লোমা দেওয়ার একটা প্রচলন ছিল। এই সময় আমরা দেখেছি যে বেশ ওই আগে আমরা আলোচনা করেছি যে শিক্ষা প্রতিষ্ঠান এই সময় ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা, মক্তব ছিল গুরুত্বপূর্ণ এবং মক্তব ছিল প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং এটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ছিল এবং এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে মসজিদের সঙ্গে যুক্ত হতো এবং মাদ্রাসায় মতো এইগুলো নানান ধরনের ধর্মীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতো এবং শিক্ষার্থীরা মক্তবে পড়াশোনা করত। বাদশাহ জাহাঙ্গীরের সময় আমরা দেখেছি যে এই মক্তবের সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছিল। তবে আমরা জানি যে মুসলিম জনগণের গণশিক্ষা বিস্তারের উপরে এই মক্তবগুলো গুরুত্ব ছিল অসীম। আমরা মক্তবের পাশাপাশি আমরা দেখেছি যে মাদ্রাসাও ছিল। মাদ্রাসাগুলো ছিল তৎকালীন সময়ে উচ্চশিক্ষা ক্ষেত্র, এগুলোও মসজিদের সঙ্গে যুক্ত ছিল। তবে মাদ্রাসাগুলো বড় বড় শহরগুলিতে তৈরি বা প্রতিষ্ঠিত হয়েছিল। বিশেষ করে আমরা দেখেছি দিল্লি, আগ্রা, ফতেপুর সিকরি, লাহোর, এলাহাবাদ, জৈনপুর, গোয়ালিয়র, থানেশ্বর, কাশ্মীর প্রভৃতি যে শহরগুলো বিখ্যাত ছিল সাধারণত সেই সমস্ত শহরগুলিতে এই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে বেশিরভাগ এই মাদ্রাসাগুলি সম্ভ্রান্ত পরিবারের মুসলমানদের দ্বারা পরিচালিত হতো। আমরা এই সঙ্গে আমরা দেখেছি যে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হতো না, তবুও আমরা অনেক সময় বিশেষভাবে অনুধাবন করেছি যে রাজপরিবারের ছেলেমেয়েরা তারা বিশেষভাবে বিশেষ নারীরা তারা পড়াশোনার সুযোগ পেত এবং তাদের যে
বাইরের জগতে যে বিদ্যালয়গুলো ছিল মক্ত মাদ্রাসা, সেখানে তাদের পড়াশোনার আয়োজন ছিল না, এবং সেই সময় মহিলারা, বিশেষ করে রাজ পরিবারের মহিলারা রাজনীতি শিক্ষা লাভও করত। সুলতান রিজিয়া তার রাজকার্যে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিল। জাহাঙ্গীরের শাসনকালে নূরজাহানের উপরে আমরা দেখেছি তারও দায়িত্ব ছিল। রাজপুতের অন্তঃপুরে বিভিন্ন কাব্য সাহিত্যের সমাদর ছিল। বাবরের কন্যা গুলবদন বেগম হুমায়ুনের জীবনী নিয়ে হুমায়ুন নামা রচনা করেছিল। হুমায়ুনের ভগিনী শালিমা সুলতান সুলতানা সুলতানা নামে ছদ্মনামে কবিতাও লিখেছিলেন, এবং সেই সঙ্গে দেখেছি শাহজাহানের কন্যা জাহানারার আত্মজীবনী একটি বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল। এছাড়া ঔরঙ্গজেবের কন্যা জেবুন্নিসা একজন সাহিত্য অনুরাগী ছিলেন। অর্থাৎ তৎকালীন সময়ে মেয়েদের শিক্ষাদানের ব্যবস্থা সম্ভ্রান্ত পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এবং অন্তঃপুরের বা অন্দরমহলের শিক্ষা মধ্যে দিয়ে তারা শিক্ষা লাভ করত। সম্রাট আকবর একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিল, যার নাম ছিল জেনানা স্কুল। তবে এই সময় মুসলিম মেয়েদের মতো হিন্দু মেয়েরাও উল্লেখযোগ্যভাবে শিক্ষা লাভ করত। রানী দুর্গাবতীর নাম যেমন ছিল, তেমনি মীরাবাইয়ের নামও ছিল। অনেকে মনে করেন যে মোগল সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে এই নারী শিক্ষার অবনতি হয়েছিল। এটা ঐতিহাসিকগত যে কতটা সত্য সে বিষয়ে সন্দেহান আছে, কারণ আমরা অনেকেই বলে যে মধ্যযুগ হলো শিক্ষার অন্ধকার যুগ, যে যুগে নারীকে বিশেষ স্বাধীনতা দেওয়া হয়নি। তবু আমরা বলবো না যে সেই যুগে শিক্ষা ছিল, একেবারেই নারীকে শিক্ষা দেওয়া হতো না, এই কথা বলা যেত না। বিশেষ করে রাজন্য পরিবারের ছেলে মেয়েরা এই শিক্ষা ব্যবস্থা লাভ করত। এই সময় সাংস্কৃতিক একটা সমন্বয় গড়েছিল। সেটা কি, যেহেতু ভারতবর্ষ একটা হিন্দু সংস্কৃতি সম্পন্ন দেশ, সেখানে মুসলিম সংস্কৃতির সঙ্গে একটা স্বাভাবিকভাবে সমন্বয় বার্তা তো সূচিত না হলে এখানে সেইভাবে শিক্ষা বা সমাজ ব্যবস্থা পরিচালনা করা খুবই কঠিন ছিল। ফলে আমরা দেখেছি ধর্মের সমন্বয়, সামাজিক আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, তাদের আদব কায়দা, এমনকি বিভিন্ন ধারার মধ্যে একটা সমন্বয় সূচিত হয়েছিল। এমনকি স্থাপত্যের ক্ষেত্রেও একটা সমন্বয়ের সুর আমরা লক্ষ্য করেছিলাম। হিন্দু মুসলিম স্থাপত্যের একটা সংমিশ্রণ এই যুগে ঘটেছিল। ভাষার মধ্যেও সাহিত্যের মধ্যেও একটা সমন্বয় ছিল, অর্থাৎ শিল্প সংস্কৃতির মধ্যে একটা সমন্বয় দেখা দিয়েছিল, একথা বলা যায়। তবে তৎকালীন সময়ে কারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা করত? সেই সময় দেখা গেছে যে শাসকরাই এই সময় ব্যক্তিগতভাবে তাদের বদান্যতায় বা তাদের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়েছিল। তবে যে শাসক আসুক না কেন, তিনি যদি শিক্ষিত হতেন তাহলে শিক্ষার প্রতি নজর দিত, যদি অশিক্ষিত হতেন তাহলে যেভাবে আমরা বলছি শিক্ষাকে অন্ধকারের যুগ, অর্থাৎ সেই যুগ পরিচালিত হয়েছিল। এখানে যে শিক্ষা আরম্ভ হতো সেটা একটা বিশেষ হাতেখড়ি অনুষ্ঠানের মাধ্যমে, যেমন হিন্দুদের শিক্ষা দেওয়া হতো, তেমনি মুসলিম যুগেও একটা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা দেওয়া হতো। যখন তাদের 4 বছর 4 মাস 4 দিন, তখন বিশেষ ধরনের পোশাক পরিধান করে মক্তবের শিক্ষক আকিনজির সামনে উপস্থিত হতো, এবং শিশু শিক্ষার্থীর হাতে দেওয়া হতো একটা রৌপ্য নির্মিত ফলক। তাতে লেখা থাকতো কোরআনের একটি বিশেষ অংশ। আকিনজি এটি উচ্চারণ করতেন, এবং সেটি অবশ্যই যে নবীন শিক্ষার্থী আগমন ঘটছে তিনি পাঠ করতেন। শিক্ষার মাধ্যম হিসাবেও আজকের দিনে যেমন শিক্ষার মাধ্যম রয়েছে, তৎকালীন সময়ে ছিল। ওই সময় মাদ্রাসাগুলিতে ফার্সি ভাষার মাধ্যমে শিক্ষাদান করা হতো, তবে আরবি ভাষা পাঠ্যদানের অন্তর্ভুক্ত ছিল। উচ্চশিক্ষা বা উচ্চ পর্যায়ে যে শিক্ষা হতো তা আরবিতেই দেওয়া হতো, এবং আমরা জানি নৈতিক শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। হিন্দু মুসলমান সবাই যাতে শিক্ষার মধ্যে দিয়ে নৈতিক শিক্ষার মান এর মধ্যে দিয়ে তাদের জীবনযাত্রা চালিত হয়,
এবং নৈতিকতার মধ্যে দিয়ে জীবনযাত্রা নিয়ন্ত্রিত পরিচালিত হয় সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। এবং সেই সময় শিক্ষাকাল বলে একটা সময়ও ছিল। শিক্ষাকাল যে ছিল না তা নয়। এই সময় প্রাথমিক উচ্চ শিক্ষার ক্ষেত্রে বয়সটাও খুব একটা গুরুত্ব দেওয়া হতো না, নিরপেক্ষ ছিল। তবে মেধাবী ছাত্রছাত্রীরা অল্প বয়সে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেত। এই সময় কোনো বেতনদানের ব্যবস্থা ছিল না, তবে সেই সময় জনসাধারণের মধ্যে বা জনসাধারণের বিভিন্ন প্রণামী সংগ্রহ করা হতো এবং সেই প্রণামীর মাধ্যমে দেখা গেছে যে মাদ্রাসা বা মক্তবে শিক্ষকদের তাদের বিশেষ ধরনের জীবন ধারণের জন্য সেগুলিকে ব্যবহার করত এবং বেতন দানের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা বলতে এইগুলো বোঝাতো। এবং প্রকৃতপক্ষে তৎকালীন সময়ে আধুনিককালে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বেতন দানের ব্যবস্থা ছিল তৎকালীন সময় ছিল না। তৎকালীন গ্রামীণ ক্ষেত্র থেকে যে বিশেষ একটা বিশেষ ব্যবস্থা ছিল, সেই বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষকরা তাদের আর্থিক অনুদান পেত এবং সেগুলোর মধ্যে দিয়ে তাদের জীবন পরিচালনা করা হতো। সুতরাং আমরা আলোচনা শেষ পর্যায়ে এটা বলতে পারি যে মধ্যযুগে শিক্ষা ব্যবস্থা ছিল। মধ্যযুগে যদিও অন্ধকার যুগ বলে অনেকে অভিহিত করে, নারীরা যদিও প্রত্যেকে শিক্ষা পেত কথা বলা যায় না। সেই সময় শিক্ষাটা বিশেষ অনুষ্ঠান, বিশেষ পদ্ধতি, বিশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও চলতো। আধুনিক কালের মতো যতই আমরা বলি না কেন তৎকালীন অন্ধকারের যুগ ছিল, কিন্তু তবুও শিক্ষা ব্যবস্থাটা ছিল এবং রাজাদের আনুকূল্যে বা যে ধরনের রাজা বা শাসক আসছে তার দ্বারাই চালিত হতো শিক্ষা ব্যবস্থাগুলো এবং কতটা উন্নত পর্যায়ে যাবে বা যাবে না সেগুলো নির্ভর করতো সম্পূর্ণ তৎকালীন সময়ের শাসকদের উপর। সুতরাং যদি বিষয়টি ভালো লাগে এটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি হরিপদ ধারা সাউন্ড মাইন্ডের পক্ষ থেকে সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের এই অনুবেদনটি আমি শেষ করছি। নমস্কার।